একটি গল্প, একটি অনুভূতি, কখনো প্রেম, কখনো রহস্য, কখনো শিহরণ। ওয়েলকাম টু মিস্ট্রিয়াস স্যাটারডে, যেখানে প্রতিটি গল্প এক নতুন অভিজ্ঞতা। বিভিন্ন ধরনের রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আজ আপনারা শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নিশীথে। গল্পের সূত্রধর ও গল্প পাঠে নীল। তাহলে চলুন গল্প শোনা যাক। ডাক্তার, ও ডাক্তার, ঘুমোলে নাকি গো? ও ডাক্তার, আরে দরজাটা খোলো। ও ডাক্তার। জ্বালাতন করে মারলো এই অর্ধেক রাত্রে। চোখ মিলে দেখি আমাদের জমিদার দক্ষিণাচরণ বাবু ধরফর করে উঠে পেট ভাঙা চৌকিটা টেনে এনে তাকে বসতে দিলাম এবং উদ্বিগ্নভাবে তার মুখের দিকে চাইলাম। ঘড়িতে দেখি তখন রাত্রি 2:30। দক্ষিণাচরণ বাবু বিস্ফারিত নেত্রে বললেন, আজ রাত্রে আবার সেরকম উপদ্রব আরম্ভ হয়েছে। তোমার ওষুধ কোনো কাজেই লাগলো না। আমি কিঞ্চিত সংকোচে বললাম, আপনি বোধ করি মদের মাত্রাটা আবার বাড়িয়েছেন। দক্ষিণাচরণ বাবু অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, ওটা তোমার মনের ভুল, মদ নয়। ঘটনাটার আগাগোড়া না শুনলে আসল কারণটা তুমি বুঝতে পারবে না ডাক্তার। কুলুঙ্গির মধ্যে ক্ষুদ্র টিনের ডিবায় ম্লানভাবে কেরোসিন জ্বলছিল। আমি তা উস্কে দিলাম। একটুখানি আলো জেগে উঠল এবং অনেকখানি ধোঁয়া বার হতে লাগলো। কোঁচাখানা গায়ের উপর টেনে একখানা খবরের কাগজ পাতা প্যাক বাক্সের ওপরে বসলাম। দক্ষিণাচরণবাবু বলতে লাগলেন, আমার প্রথম পক্ষের স্ত্রীর মতো এমন গৃহিণী অতি দুর্লভ ছিল, কিন্তু আমার তখন বয়স বেশি ছিল না, মনে রসেরও অভাব ছিল না। তার উপর আবার কাব্যশাস্ত্রটা ভালো করেই পড়েছিলাম, তাই অবিমিশ্র গৃহিণীপনায় মন উঠত না। কালিদাসের সেই শ্লোকটা প্রায়ই মনে পড়ে, গৃহিণী সচিব সখী মিথ, প্রিয় শিষ্যা ললিতে কলাবিধৌ। কিন্তু আমার গৃহিণীর কাছে ললিত কলাবিধির কোনো উপদেশই খাটত না, এবং সখীভাবে প্রণয় সম্ভাষণ করতে গেলে তিনি হেসে উড়িয়ে দিতেন। গঙ্গার স্রোতে যেমন ইন্দ্রের ঐরাবত নাকাল হয়েছিল, তেমনি তার হাসির মুখে বড় বড় কাব্যের টুকরো এবং ভালো ভালো আদরের সম্ভাষণ মুহূর্তের মধ্যে অপদস্থ হয়ে ভেসে যেত। তার হাসবার আশ্চর্য ক্ষমতা ছিল। তারপর আজ বছর 4 হলো আমাকে সাংঘাতিক রোগে ধরল। জ্বর ঠুটো হয়ে জ্বর বিকার হয়ে মরো হয়ে গেলাম। বাঁচবার আশা ছিল না। একদিন এমন হলো যে ডাক্তারও জবাব দিয়ে গেল। এমন সময় আমার এক আত্মীয় কোথা থেকে এক ব্রহ্মচারী এনে উপস্থিত করলেন। সে গাওয়া ঘিয়ের সাথে একটা শিকড় বেঁটে আমাকে খাইয়ে দিল। সে ওষুধের গুণেই হোক বা অদৃষ্টের কৃপাতেই হোক, সেই যাত্রায় বেঁচে গেলাম। রোগের সময় আমার স্ত্রী এক মুহূর্ত বিশ্রাম করেনি। সেই কটা দিন একটা অবলা স্ত্রী মানুষের সামান্য শক্তি নিয়ে প্রাণপণ ব্যাকুলতার সাথে দ্বারের সামনে দাঁড়ানো যমদূতগুলোর সঙ্গে অনবরত যুদ্ধ করেছিল। তার সমস্ত প্রেম, সমস্ত হৃদয়, সমস্ত যত্ন দিয়ে আমার এই অযোগ্য প্রাণটাকে যেন বুকের শিশুর মতো 2 হাতে ঝাঁপিয়ে ঢেকে রেখেছিলেন। খাওয়া ছিল না, ঘুম ছিল না, জগতের আর কোনো কিছুর প্রতি দৃষ্টি ছিল না তার। যম তখন পরাস্ত বাঘের মতো আমাকে তার কবল থেকে ফেলে দিয়ে চলে গেলেন।
কিন্তু যাওয়ার সময় আমার স্ত্রীকে একটা প্রবল থাবা মেরে গেলেন। আমার স্ত্রী তখন গর্ভবতী ছিলেন। কিছুদিন পরেই একটা মরা সন্তান প্রসব করলেন। তারপর থেকেই তার নানা রকম জটিল রোগের সূত্রপাত হলো। তখন আমি তার সেবা আরম্ভ করে দিলাম, আর তাতে সে বিব্রত হয়ে উঠল। কেবলই শুধু বলতো, করো কি, লোকে বলবে কি? এমন করে দিনরাত্রি তুমি আমার ঘরে যাতায়াত করো না। যেন নিজে বাতাস খাচ্ছি। এরকম ভান করে রাতে যদি তাকে তার জ্বরের সময় পাখা করতে যেতাম তো ভারী একটা কাড়াকাড়ি ব্যাপার পড়ে যেত। কোনো দিন যদি তার সেবা করতে করতে আমার খাবারের নিয়মিত সময়ের 10 মিনিট পেরিয়েছে, তবে সেও নানা প্রকার অনুনয়, অনুরোধ, অনুযোগের কারণ হয়ে দাঁড়াতো। অল্প সেবা করতে গেলে হিতে বিপরীত হয়ে উঠত। তিনি বলতেন, পুরুষ মানুষের এতটা বাড়াবাড়ি ভালো নয়। আমাদের সেই বড় নগরের বাড়িটা তুমি বোধহয় দেখেছো ডাক্তার। বাড়ির সামনেই বাগান এবং বাগানের সামনেই গঙ্গা বইছে। আমাদের শোবার ঘরের নিচেই দক্ষিণের দিকে খানিকটা জমি মেহেদির বেড়া দিয়ে ঘিরে আমার স্ত্রী নিজের মনের মতো এক টুকরো বাগান বানিয়েছিলেন। সমস্ত বাগানটির মধ্যে সেই খণ্ডটি অত্যন্ত সাদাসিধা এবং নিতান্ত দিশি, অর্থাৎ তার মধ্যে গন্ধের চেয়ে রঙের বাহার, ফুলের চেয়ে পাতার বৈচিত্র্য ছিল না, এবং টবের মধ্যে অকিঞ্চিৎকর উদ্ভিজ্জের পাশে কাঠি অবলম্বন করে কাগজ নির্মিত লাটিন নামের জয়ধ্বজা উড়ত না। বেল, জুঁই, গোলাপ, গন্ধরাজ, করবী এবং রজনীগন্ধারই প্রাদুর্ভাব কিছু বেশি। প্রকাণ্ড একটা বকুল গাছের তলা সাদা মার্বেল পাথর দিয়ে বাঁধানো ছিল। সুস্থ অবস্থায় তিনি নিজেই দাঁড়িয়ে দুবেলা তা ধুয়ে সাফ করে রাখতেন। গ্রীষ্মকালে কাজের অবকাশে সন্ধ্যার সময় সেটাই তার বসবার স্থান ছিল। সেখান থেকে গঙ্গা দেখা যেত, কিন্তু গঙ্গা থেকে কুটির পানসির বাবুরা তাকে দেখতে পেত না। অনেক দিন শয্যাগত থেকে একদিন চৈত্রের শুক্লপক্ষ সন্ধ্যায় তিনি আমাকে বললেন, ঘরে বন্ধ থেকে আমার মনটা কেমন করছে। আজ একবার আমরা ওই বাগানে গিয়ে বসবো। আমি তাকে বহু যত্নে ধীরে ধীরে ধরে সেই বকুলতলের প্রস্তর বেদিকটায় নিয়ে গিয়ে শুয়ে দিলাম। আমারই উড়োর ওপরে তার মাথাটা তুলে রাখতে পারতাম, কিন্তু জানি সেটাকে সে অদ্ভুত আচরণ বলে গণ্য করবেন। তাই একটা বালিশ এনে তার মাথার তলায় রাখলাম। দু একটা করে বকুল ফুল ঝরতে লাগলো এবং পাতার ফাঁক দিয়ে ছায়া মাখা জ্যোৎস্না তার শীর্ণ মুখের উপর এসে পড়ল। চারিদিক শান্ত নিস্তব্ধ। সেই ঘন গন্ধপূর্ণ ছায়া অন্ধকারে একপাশে নীরবে বসে তার মুখের দিকে চেয়ে আমার চোখে জল চলে এলো। আমি ধীরে ধীরে কাছের গোড়ায় এসে দুই হাতে তার একটা উত্তপ্ত শীর্ণ হাত তুলে নিলাম। তিনি তাতে কোনো আপত্তি করলেন না। কিছুক্ষণ এরকম চুপ করে বসে থেকে আমার হৃদয় কেমন একটা উদ্বেলিত হয়ে উঠল। আমি বলে উঠলাম, তোমার ভালোবাসা আমি কোনো কালে ভুলব না। তখনই বুঝলাম কথাটা বলবার কোনো আবশ্যক ছিল না। আমার স্ত্রী হেসে উঠলেন। সে হাসিতে লজ্জা ছিল, সুখ ছিল এবং কিঞ্চিত অবিশ্বাস ছিল, এবং ওর মধ্যে অনেকটা পরিমাণে পরিহাসের তীব্রতাও ছিল। প্রতিবাদরূপী একটি কথা মাত্র না বলে কেবল তার সেই হাসির মধ্যে থেকে তিনি জানালেন, কোনো কালে ভুলবে না সেটা সম্ভব নয়, এবং সে তা প্রত্যাশাও করে না। ওই মিষ্ট তীক্ষ্ণ হাসির ভয়ে আমি কখনো আমার স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করতে সাহস করিনি। তার আড়ালে যে সকল কথা মনের মধ্যে উদয় হতো, তার সামনে গেলেই সেগুলোকে নিতান্ত বাজে কথা বলে মনে হতো।
ছাপা অক্ষরে যেসব কথা পড়লে দু চোখ বেয়ে দরদর ধারায় জল পড়তে থাকে, সেগুলো মুখে বলতে গেলে কেন যে হাস্যের উদ্রেক হয় আজ পর্যন্ত বুঝে উঠতে পারলাম না। জানো ডাক্তার, বাদ প্রতিবাদ কথায় চলে, কিন্তু হাসির ওপরে তর্ক চলে না। কাজেই চুপ করে যেতে হলো। জ্যোৎস্না উজ্জ্বল হয়ে উঠল। একটা কোকিল ক্রমাগতই কু কু ডেকে অস্থির হয়ে গেল। আমি বসে বসে ভাবতে লাগলাম, এমন জ্যোৎস্না রাত্রেও কি তার সঙ্গিনী বধির হয়ে আছে? বহু চিকিৎসা করেও আমার স্ত্রীর রোগ সারার কোনো লক্ষণ দেখতে পেলাম না। ডাক্তার বলল, একবার হাওয়া বদল করে দেখলে ভালো হয়। আমি স্ত্রীকে নিয়ে এলাহাবাদে গেলাম। এইখানে দক্ষিণাচরণবাবু হঠাৎ থমকে চুপ করে গেলেন। খানিকটা সন্দেহের চোখে আমার মুখের দিকে চাইলেন, তারপর দুই হাতের মধ্যে মাথা রেখে ভাবতে লাগলেন। আমিও চুপ করে রইলাম। কুলুঙ্গিতে কেরোসিন মিটমিট করে জ্বলছিল এবং নিস্তব্ধ ঘরে মশার ভন ভন শব্দ সুস্পষ্ট হয়ে উঠল। হঠাৎ মৌন ভঙ্গ করে দক্ষিণাবাবু বলতে আরম্ভ করলেন। সেখানে হারান ডাক্তার আমার স্ত্রীর চিকিৎসা করতে লাগলেন। অবশেষে অনেক কাল একভাবে কাটিয়ে ডাক্তারও বললেন, আমিও বুঝলাম এবং আমার স্ত্রীও বুঝলেন যে তার রোগ সারবার নয়, তাকে চিররুগ্ন হয়েই কাটাতে হবে। তখন একদিন আমার স্ত্রী আমাকে বলল, যখন এই ব্যায়ামও আমার সারবে না এবং আমার তাড়াতাড়ি মরবার আশাও নেই, তখন আর কতদিনই জীবন মৃত্যুকে নিয়ে কাটাবে? তুমি এবার একটা বিয়ে করো। এটা যেন কেবল একটা সুযুক্তি এবং সৎ বিবেচনার কথা। এর মধ্যে যে ভারী একটা মহত্ব, বীরত্ব বা অসামান্য কিছু আছে, এমন ভাব তার লেশ মাত্র ছিল না। এইবার আমার হাসবার পালা ছিল, কিন্তু আমার কি তেমন করে হাসবার ক্ষমতা আছে? আমি উপন্যাসের প্রধান নায়কের মতো গম্ভীর সমুচ্চভাবে বলতে লাগলাম, যতদিন এই দেহে জীবন আছে। সে বাধা দিয়ে বলল, নাও না, আর বলতে হবে না। তোমার কথা শুনে আমি আর বাঁচি না। আমি পরাজয় স্বীকার না করে বললাম, এই জীবনে আর কাউকে ভালোবাসতে পারবো না। শুনে আমার স্ত্রী ভারী হেসে উঠলেন। তখন আমাকে শান্ত হতে হলো। জানি না তখন নিজের কাছেও কখনো স্পষ্ট স্বীকার করেছি কিনা, কিন্তু এখন বুঝতে পারছি এই আরোগ্য আশাহীন সেবা কার্যে আমি মনে মনে পরিশ্রান্ত হয়ে গিয়েছিলাম। হাল ছেড়ে দেবো এ কল্পনাও আবার মনে ছিল না, অথচ চিরজীবন এই চিরগুণকে নিয়ে জীবনযাপন করতে হবে এ কল্পনাও আমার কাছে পীড়াজনক হয়ে উঠেছিল। হায় রে, প্রথম যৌবনকালে যখন সামনে তাকিয়েছিলাম, তখন প্রেমের কুহকে সুখের আশ্বাসে, সৌন্দর্যের মরীচিকায় সমস্ত ভবিষ্যৎ জীবন প্রফুল্ল দেখাচ্ছিল। আর এখন থেকে শেষ পর্যন্ত কেবলই আশাহীন সুদীর্ঘ সতৃষ্ণ মরুভূমি। আমার সেবার মধ্যে সেই আন্তরিক ক্লান্ত ভাবটা সে নিশ্চয়ই দেখতে পেয়েছিল। তখন জানতাম না, কিন্তু এখন সন্দেহ মাত্র নেই যে তিনি আমাকে যুক্তাক্ষরহীন প্রথম ভাগ শিশু শিক্ষার মতো অতি সহজেই বুঝতেন। সেই জন্য যখন উপন্যাসের নায়ক সাজিয়ে গম্ভীরভাবে তার কাছে কবিত্ব পালাতে যেতাম, তিনি এমন সুগভীর স্নেহ অথচ অনিবার্য কৌতুকের সাথে হেসে উঠতেন। আমার নিজের অগোচর অন্তরের কথাও অন্তর্যামীর মতো তিনি সমস্তই জানতেন। একথা মনে করলে আজও লজ্জায় মরে যেতে ইচ্ছা করে। হারান ডাক্তার আমাদের সহজাতীয়, তার বাড়িতে আমার প্রায় নিমন্ত্রণ থাকত। কিছুদিন যাতায়াতের পর
ডাক্তার তার মেয়েটির সঙ্গে আমার পরিচয় করিয়ে দিলেন। মেয়েটি অবিবাহিত, তার বয়স 15 হবে। ডাক্তার বলেন তিনি মনের মতো পাত্র পাননি বলে বিবাহ দেননি, কিন্তু বাইরের লোকের কাছে গুজব শুনলাম মেয়েটির কুলের দোষ ছিল, কিন্তু আর কোনো দোষ ছিল না। যেমন স্বরূপ তেমনই সুশিক্ষা। সেই জন্য মাঝে মাঝে এক একদিন তার সাথে নানা কথার আলোচনা করতে করতে আমার বাড়ি ফিরতে রাত হতো। আমার স্ত্রীকে ওষুধ খাওয়াবার সময় পেরিয়ে যেত। তিনি জানতেন আমি হারান ডাক্তারের বাড়ি গিয়েছি, কিন্তু দেরি হওয়ার কারণ আমাকে একদিনও জিজ্ঞেস করেননি। মরুভূমির মধ্যে আরেকবার মরীচিকা দেখতে লাগলাম। তৃষ্ণা যখন বুক পর্যন্ত, তখন চোখের সামনে কুলো পরিপূর্ণ স্বচ্ছ জল ছল ছল ঢল ঢল করতে লাগলো। তখন মনকে প্রাণপণে টেনে আর ফিরতে পারলাম না। রোগীর ঘর আমার কাছে দ্বিগুণ নিরানন্দ হয়ে উঠল। তখন প্রায় শুশ্রূষা করবার এবং ওষুধ খাওয়াবার নিয়ম ভঙ্গ হতে লাগলো। হারান ডাক্তার আমাকে প্রায় মাঝে মাঝে বলতেন, যাদের রোগ আরোগ্য হওয়ার কোনো সম্ভাবনা নেই তাদের পক্ষে মৃত্যুই ভালো, কারণ বেঁচে তাদের নিজেরও সুখ নেই, অন্যেরও সুখ নেই। কথাটা সাধারণভাবে বলতে দোষ নেই, তথাপি আমার স্ত্রীকে লক্ষ্য করে এমন প্রসঙ্গ উত্থাপন করা তার উচিত হয়নি। কিন্তু মানুষের জীবন মৃত্যু সম্বন্ধে ডাক্তারদের মন এমন অসার যে তারা ঠিক আমাদের মনের অবস্থা বুঝতে পারে না। হঠাৎ একদিন পাশের ঘর থেকে শুনতে পেলাম আমার স্ত্রী হারানবাবুকে বলছেন, ডাক্তার, কতগুলো মিথ্যে ওষুধ দিয়ে ডাক্তারখানার দেনা বাড়াচ্ছ কেন? আমার প্রাণটাই যখন একটা ব্যামো, তখন এমন একটা ওষুধ দাও যেন শীঘ্রই প্রাণটা বেরিয়ে যায়। চি এমন কথা বলবেন না। কথাটা শুনে আমার বুকের ভেতর বড্ড আঘাত লাগলো। ডাক্তার চলে গেলে আমার স্ত্রীর ঘরে গিয়ে তার বিছানার পাশে বসলাম। তার কপালে ধীরে ধীরে হাত বুলিয়ে দিতে লাগলাম। তিনি বললেন, এই ঘর বড় গরম, তুমি বাইরে যাও। তোমার বাইরে যাওয়ার সময় হয়েছে, খানিকটা আবার বেরিয়ে না আসলে আবার রাতে তোমার খিদে হবে না। বেড়াতে যাওয়ার অর্থ ডাক্তারের বাড়ি যাওয়া। আমি তাকে বুঝিয়েছিলাম খিদে হওয়ার পক্ষে খানিকটা বেরিয়ে আসা বিশেষ আবশ্যক। এখন নিশ্চয়ই বলতে পারি তিনি প্রতিদিনই আমার এই ছলনাটুকু বুঝতেন। আমি নির্বোধ, মনে করতাম যে তিনি নির্বোধ। এই বলে দক্ষিণাচরণবাবু অনেকক্ষণ হাতের মধ্যে মাথা রেখে চুপ করে বসে রইলেন। অবশেষে বললেন, ডাক্তার, আমাকে এক গ্লাস জল এনে দাও না। জল খেয়ে আবার বলতে লাগলেন, একদিন ডাক্তারবাবুর মেয়ে মনোরমা আমার স্ত্রীকে দেখতে আসবার ইচ্ছা প্রকাশ করলেন। জানি না কি কারণে তার সেই প্রস্তাব আমার ভালো লাগলো না, কিন্তু প্রতিবাদ করারও কোনো কারণ ছিল না। তিনি একদিন সন্ধ্যাবেলায় আমাদের বাসায় এসে উপস্থিত হলেন। সেদিন আমার স্ত্রীর বেদনা অন্য দিনের চেয়ে কিছুটা বেড়ে গিয়েছিল। যেদিন তার ব্যথা বাড়ে সেদিন তিনি অত্যন্ত স্থির নিস্তব্ধ হয়ে থাকেন। কেবল মাঝে মাঝে মুঠো বন্ধ হতে থাকে এবং মুখ নীল হয়ে আসে। তাতেই তার যন্ত্রণা বোঝা যায়। ঘরে কোনো সাড়া ছিল না। আমি বিছানার পাশে চুপ করে বসেছিলাম। সেদিন যে আমাকে বেড়াতে যাওয়ার অনুরোধ করবেন এমন সামর্থ্য তার ছিল না, কিংবা হয়তো বড় কষ্টের সময় আমি তার কাছে থাকি এমন ইচ্ছা তার মনে মনে ছিল। চোখে লাগবে বলে কেরোসিনের আলোটা দরজার পাশে ছিল। ঘর অন্ধকার এবং নিস্তব্ধ। কেবল একবার যন্ত্রণার কিঞ্চিত উপশমে
আমার স্ত্রীর গভীর দীর্ঘশ্বাস শোনা যাচ্ছিল। এমন সময় মনোরমা ঘরের প্রবেশদ্বারে দাঁড়ালেন। বিপরীত দিক থেকে কেরোসিনের আলো এসে তার মুখের ওপর পড়ল। আলো আধারে লেগে কিছুক্ষণ তিনি ঘরের কিছুই দেখতে না পেয়ে দ্বারের কাছে দাঁড়িয়ে ইতস্তত করতে লাগলেন। আমার স্ত্রী চমকে আমার হাত ধরে জিজ্ঞেস করলেন, ওকে। তার সেই দুর্বল অবস্থায় হঠাৎ অচেনা লোক দেখে ভয় পেয়ে আমাকে 2-3 বার অস্ফুট স্বরে প্রশ্ন করলেন, ওকে ওকে গো। আমার কেমন দুর্বুদ্ধি হলো, আমি প্রথমেই বলে ফেললাম, আমি চিনি না। বলা মাত্রই কে যেন আমাকে কষিয়ে চড় মারল। পর মুহূর্তেই বললাম, ও ও আমাদের ডাক্তারবাবুর মেয়ে। স্ত্রী একবার আমার মুখের দিকে চাইলেন। আমি তার মুখের দিকে চাইতে পারলাম না। পরক্ষণেই তিনি ক্ষীণ স্বরে অভ্যাগতকে বললেন, আপনি আসুন। আর আমাকে বলল, আলোটা ধরো না। মনোরমা ঘরে এসে বসল। তার সাথে রোগিনীর অল্প স্বল্প আলাপ চলতে লাগলো। এমন সময় ডাক্তারবাবু এসে উপস্থিত হলেন। তিনি তার ডাক্তারখানা থেকে 2 শিশি ওষুধ সঙ্গে এনেছিলেন। সেই 2টি শিশি বার করে আমার স্ত্রীকে বললেন, এই নীল শিশিটা মালিশ করবার আর ওইটা খাবার। দেখবেন দুটোতে মেলাবেন না, এই ওষুধটা ভারী বিষ। আমাকেও একবার সতর্ক করে দিয়ে ওষুধ 2টি বিছানার পাশে টেবিলে রেখে দিলেন। বিদায় নেওয়ার সময় ডাক্তার তার মেয়েকে ডাকলেন। মনোরমা বলল, বাবা, আমি থাকছি এনার কাছে। সঙ্গে কোনো মহিলাও নেই যে এনার সেবা করবে। আমার স্ত্রী ব্যস্ত হয়ে উঠে বললেন, না না, আপনি কষ্ট করবেন না। পুরনো ঝি আছে, সে আমাকে মায়ের মতো যত্ন করে। ডাক্তার হেসে বললেন, উনি মা লক্ষ্মী, চিরকাল পরে সেবা করে আসছেন, অন্যের সেবা সইতে পারেন না। মেয়েকে নিয়ে ডাক্তার যাওয়ার উদ্যোগ করছেন। এমন সময় আমার স্ত্রী বললেন, ডাক্তারবাবু, উনি অনেকক্ষণ ধরে এই বদ্ধ ঘরে বসে আছেন, ওনাকে একবার বাইরে বেরিয়ে নিয়ে আসুন না। ডাক্তারবাবু আমাকে বললেন, আসুন না, আপনাকে নদীর ধার থেকে একটু বেরিয়ে আনি। আমি ঈষৎ আপত্তি করে প্রায় সঙ্গে সঙ্গেই সম্মত হলাম। ডাক্তারবাবু যাওয়ার সময় 2 শিশি ওষুধ সম্বন্ধে আবার আমার স্ত্রীকে সতর্ক করে দিলেন। সেদিন ডাক্তারের বাড়িতেই আহার করলাম। ফিরে আসতে রাত হলো। এসে দেখি আমার স্ত্রী ছটফট করছেন। অনুতাপে বিদ্ধ হয়ে জিজ্ঞেস করলাম, তোমার কি ব্যথা বেড়েছে? তিনি উত্তর করতে পারলেন না। নীরবে আমার মুখের দিকে চাইলেন। তখন মনে হলো যেন কেউ তার গলা টিপে রেখেছে। আমি তৎক্ষণাৎ সেই রাত্রেই ডাক্তারকে ডেকে আনলাম। ডাক্তার প্রথমটা এসে অনেকক্ষণ কিছু বুঝতে পারলেন না। অবশেষে জিজ্ঞেস করলেন, সেই ব্যথাটা কি বেড়ে উঠেছে? ওষুধটা একবার মালিশ করলে হয় না? বলে শিশিটা টেবিল থেকে নিয়ে দেখলেন সেটা খালি। আমার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, আপনি কি ভুল করে এই ওষুধটা খেয়েছেন? আমার স্ত্রী ঘাড় নেড়ে নীরবে জানালেন, হ্যাঁ। ডাক্তার তৎক্ষণাৎ গাড়ি করে তার বাড়ি থেকে পাম্প আনতে ছুটলেন। আমি অর্ধ মূর্ছিতের ন্যায় আমার স্ত্রীর বিছানার উপর গিয়ে পড়লাম। তখন মা তার পীড়িত শিশুকে যেমন করে সান্ত্বনা করে, তেমনি করে তিনি আমার মাথা তার বুকের কাছে টেনে নিয়ে 2 হাতের স্পর্শে আমাকে তার মনের কথা বোঝাতে চেষ্টা করলেন। কেবল তার সেই করুণ স্পর্শের দ্বারাই আমাকে বারংবার করে বলতে লাগলেন, শোক করো না, ভালোই হয়েছে, তুমি সুখেই থাকবে। এবং সেই মনে করে আমি সুখে মরলাম। ডাক্তার যখন ফিরলেন তখন জীবনের সঙ্গে সঙ্গে
আমার স্ত্রীর সকল যন্ত্রণার অবসান হয়েছে। দক্ষিণাচরণবাবু আরেকবার জল খেয়ে বললেন, উফ, বড্ড গরম। বলে দ্রুত বার হয়ে বার কয়েক বারান্দায় পায়চারি করে এসে বসলেন। বেশ বোঝা গেল তিনি বলতে চাইছেন না, কিন্তু আমি যেন জাদু করে তার কাছ থেকে কথা বার করে নিচ্ছি। তিনি আবার আরম্ভ করলেন, মনোরমাকে বিয়ে করে দেশে ফিরলাম। মনোরমা তার পিতার অনুমতিতে আমার সঙ্গে বিয়ে করল। কিন্তু আমি যখন তাকে আদরের কথা বলতাম, প্রেমালাপ করে তার হৃদয় অধিকার করবার চেষ্টা করতাম, সে হাসত না, গম্ভীর হয়ে থাকত। তার মনের কোথায় কোনখানে কি খটকা লেগে গিয়েছিল তা আমি কেমন করে বুঝব? এই সময় আমার মদ খাওয়ার নেশা অত্যন্ত বেড়ে উঠল। একদিন প্রথম শরতের সন্ধ্যায় মনোরমাকে নিয়ে আমাদের বড় নগরের বাগানে বেড়াচ্ছি। ছমছমে অন্ধকার হয়ে এসছে। পাখিদের বাসায় ডানা ঝাড়বার শব্দটুকুও নেই। কেবল বেড়াবার পথের দুধারে ঘন ছায়াবৃত ঝাউ গাছ বাতাসে সশব্দে কাঁপছিল। ক্লান্ত বোধ করতেই মনোরমা সেই বকুলতলার সাদা পাথরের বেদির ওপর এসে নিজের দুই হাতের ওপর মাথা রেখে শুয়ে পড়ল। আমিও কাছে গিয়ে বসলাম। সেখানে অন্ধকার আরও ঘনীভূত। যতটুকু আকাশ দেখা যাচ্ছিল একেবারে তারায় আচ্ছন্ন। গাছপালার ঝিল্লি ধ্বনি যেন অনন্ত আকাশের বুকে নিঃশব্দতার নিম্ন প্রান্তে একটি শব্দের স্বরূপ পাড় বুনে দিচ্ছে। সেদিনও বিকেলে আমি কিছুটা মদ খেয়েছিলাম। মনটা বেশ একটু তরল অবস্থায় ছিল। অন্ধকার যখন চোখে সয়ে আসলো, তখন বনের ছায়াতলে পাণ্ডুর বর্ণের অঙ্কিত সেই শিথিল অঞ্চল ক্লান্তময় রমণীর আবছায়া মূর্তিটি আমার মনে এক অনিবার্য আবেগের সঞ্চার করল। মনে হলো ও যেন একটি ছায়া, ওকে যেন কিছুতেই দুই হাতে ধরতে পারবো না। এমন সময় অন্ধকার ঝাউ গাছের শিকড় দেশে যেন আগুন ধরে উঠল। তারপরে কৃষ্ণপক্ষের জীর্ণ প্রান্ত হলুদ বর্ণ চাঁদ ধীরে ধীরে গাছের মাথার ওপর আকাশে আরোহণ করল। সাদা পাথরের ওপর সাদা শাড়ি পরা সেই ক্লান্তময় শুয়ে থাকা রমণীর মুখের ওপর জ্যোৎস্না এসে পড়ল। আমি আর থাকতে পারলাম না। কাছে এসে দুই হাতে তার হাত ধরে তুলে ধরে বললাম, মনোরমা, তুমি আমাকে বিশ্বাস করো না, কিন্তু তোমাকে আমি ভালোবাসি। তোমাকে আমি কোনো কালে বলতে পারবো না। কথাটা বলা মাত্র চমকে উঠলাম। মনে পড়ল ঠিক এই কথাটা আরেক দিন আরও একজনকে বলেছি, এবং সেই মুহূর্তেই বকুল গাছের শাখার উপর দিয়ে, ঝাউ গাছের মাথার উপর দিয়ে, কৃষ্ণপক্ষের পীত বর্ণ ভাঙা চাঁদের নিচ দিয়ে, গঙ্গের পূর্ব পাড় থেকে গঙ্গার সুদূর পশ্চিম পাড় পর্যন্ত হা হা করে অতি দ্রুত বেগে একটা হাসি বয়ে গেল। সেটা মর্মভেদী হাসি কি অপ্রভেদী হাহাকার বলতে পারবো না। আমি তৎক্ষণাৎ পাথরের বেদির উপর থেকে মূর্ছিত হয়ে নিচে পড়ে গেলাম। জ্ঞান ফিরতে দেখলাম আমার ঘরে বিছানায় শুয়ে আছি। স্ত্রী জিজ্ঞেস করল, তোমার হঠাৎ এমন হলো কেন? আমি কেঁপে উঠে বললাম, শুনতে পাওনি? সমস্ত আকাশ ভরে হা করে একটা হাসি বয়ে গেল। স্ত্রী হেসে বললেন, সে বুঝি হাসি? সার বেঁধে এক ঝাঁক পাখি উড়ে গেল, তাদের ডানারই শব্দ পেয়েছিলাম।
তুমি এইটুকুতেই ভয় পাও? দিনের বেলায় স্পষ্ট বুঝতে পারলাম পাখির ঝাঁকুর বা শব্দই বটে। এই সময় উত্তর দেশ থেকে হংস শ্রেণী নদীর চরে চড়বার জন্য আসছে, কিন্তু সন্ধ্যা হলে সে বিশ্বাস রাখতে পারতাম না। তখন মনে হতো চারিদিক থেকে সমস্ত অন্ধকার ভরে ঘন হাসি জমা হয়ে রয়েছে। সামান্য একটা উপলক্ষে হঠাৎ আকাশ ভেঙে অন্ধকার বিদীর্ণ করে ধ্বনিত হয়ে উঠবে। অবশেষে এমন হলো, সন্ধ্যার পর মনোরমার সাথে একটা কথা বলতে আমার সাহস হতো না। তখন আমাদের বড়নগরের বাড়ি ছেড়ে মনোরমাকে নিয়ে বোটে করে বেরিয়ে গেলাম। অঘ্রাণ মাসে নদীর বাতাসে সমস্ত ভয় চলে গেল। কয়দিন বড় সুখী ছিলাম। চারদিকে সৌন্দর্যে আকৃষ্ট হয়ে মনোরমাও যেন তার হৃদয়ের রুদ্ধ দ্বার অনেকদিন পরে ধীরে ধীরে আমার কাছে খুলতে লাগলো। গঙ্গা ছেড়ে ঘরে ছেড়ে অবশেষে পদ্মায় এসে পৌঁছালাম। ভয়ঙ্করী পদ্মা তখন শীত ঘুমে আচ্ছন্ন নাগিনীর মতো কি নির্জীবভাবে পড়েছিল। উত্তর পাড়ে জনহীন তৃণহীন দিগন্ত প্রসারিত বালিচর ধুধু করছে এবং দক্ষিণে উঁচু পাড়ের উপর গ্রামের আমবাগানগুলি এই রাক্ষসী নদীর মুখের কাছে জোর হাতে দাঁড়িয়ে কাঁপছে। পদ্মা ঘুমের ঘোরে এক একবার পাশ ফিরছে এবং বিদীর্ণ তটভূমি ঝুপঝাপ করে ভেঙে ভেঙে পড়ছে। এইখানে বেড়াবার সুবিধা দেখে বোট বাঁধলাম। একদিন আমরা দুজনে বেড়াতে বেড়াতে বহুদূর চলে গেলাম। সূর্যাস্তের স্বর্ণছায়া মিলিয়ে যেতে শুক্লপক্ষের নির্মল চন্দ্রালোক দেখতে দেখতে ফুটে উঠল। সেই অন্তহীন অভ্র বালির চরের উপর যখন অজস্র অবারিত উচ্ছ্বাসিত জ্যোৎস্না একেবারে আকাশের সীমান্ত পর্যন্ত প্রসারিত হয়ে গেল, তখন মনে হলো যেন জনশূন্য চন্দ্রলোকের অসীম স্বপ্নরাজ্যের মধ্যে কেবল আমরা দুজন ভ্রমণ করছি। একটি লাল শাল মনোরমা মাথার উপর থেকে নামিয়ে তার মুখখানি বেষ্টন করে তার শরীরটি আচ্ছন্ন করে রয়েছে। নিস্তব্ধতা যখন নিবিড় হয়ে আসলো, কেবল একটি সীমাহীন দিশাহীন শুভ্রতা এবং শূন্যতা ছাড়া যখন আর কিছু রইল না, তখন মনোরমা ধীরে ধীরে হাতটি বার করে আমার হাত চেপে ধরল। অত্যন্ত কাছে এসে সে যেন তার সমস্ত শরীর মন জীবন যৌবন আমার উপর বিন্যস্ত করে নিতান্ত নির্ভর করে দাঁড়ালো। পুলকিত উদ্বেলিত হৃদয় মনে করলাম, ঘরের মধ্যে কি যথেষ্ট ভালোবাসা যায়? এরকম অনাবৃত অবারিত অনন্ত আকাশ নইলে কি দুটি মানুষকে কোথাও ধরে? তখন মনে হলো আমাদের ঘর নেই, দ্বার নেই, কোথাও ফেরবার নেই। এমনই করে হাতে হাত ধরে গম্যহীন পথে উদ্দেশ্যহীন ভ্রমণে চন্দ্রালোকে শূন্যতার ওপর দিয়ে অবারিতভাবে চলে যাব। এইভাবে চলতে চলতে এক জায়গায় এসে দেখলাম বালির মাঝখানে অদূরে একটি জলাশয়ের মতো হয়েছে। পদ্মা সরে যাওয়ার পর সেখানে জল দাঁড়িয়ে আছে। সেই বালিতে ঘেরা নিস্তরঙ্গ নিশ্চল জলটুকুর ওপরে একটু সুদীর্ঘ জ্যোৎস্নার রেখা মূর্ছিতভাবে পড়ে আছে। সেই জায়গাটাতে এসে আমরা দুজনে দাঁড়ালাম। মনোরমা কি ভেবে আমার মুখের দিকে চাইল। তার মাথার উপর থেকে শালটা হঠাৎ খসে পড়ল। আমি তার সেই জ্যোৎস্নায় ধোয়া মুখখানি তুলে ধরে চুম্বন করলাম। এমন সময় সেই জনমানব শূন্য নিঃসঙ্গ মরুভূমির মধ্যে গম্ভীর স্বরে কে তিনবার বলে উঠল, ওকে ওকে গো ওকে। আমি চমকে উঠলাম। আমার স্ত্রীও কেঁপে উঠলেন। কিন্তু পরক্ষণেই আমরা দুজনেই বুঝতে পারলাম এই শব্দ মানসিক নয়,
অমানসিকও নয়, চরবিহারী জলচর পাখির ডাক। হঠাৎ এত রাত্রে তাদের নিরাপদ নিভৃত নিবাসের কাছে লোক সমাগম দেখে চমকে উঠেছে। সেই ভয়ের চমক খেয়ে আমরা দুজনেই তাড়াতাড়ি বোটে ফিরলাম। রাত্রে বিছানায় এসে শুলাম। ক্লান্ত শরীরে মনোরমা অবিলম্বে ঘুমিয়ে পড়ল। তখন অন্ধকারে কে একজন আমার মশারির কাছে দাঁড়িয়ে সুষুপ্ত মনোরমার দিকে একটি মাত্র দীর্ঘ শীর্ণ হাড় জিরজিরে আঙুল দেখিয়ে যেন আমার কানে কানে অত্যন্ত চুপি চুপি অস্ফুট কণ্ঠে কেবলে জিজ্ঞেস করতে লাগলো, ওকে ওকে গো ওকে। তাড়াতাড়ি উঠে দেশলাই জ্বালিয়ে বাতি ধরালাম। সেই মুহূর্তেই ছায়ামূর্তি মিলিয়ে গিয়ে আমার মশারি কাঁপিয়ে বোট দুলিয়ে আমার সমস্ত ঘরমাক্ত শরীরের রক্ত হিম করে দিয়ে হা হা করে একটা হাসি অন্ধকার রাত্রির ভেতর দিয়ে বয়ে চলে গেল। পদ্মা পার হলো, পদ্মার চর পার হলো, তার পরবর্তী সমস্ত সুপ্ত দেশ গ্রাম নগর পার হয়ে গেল, যেন তা চিরকাল ধরে দেশ দেশান্তর লোক লোকান্তর পার হয়ে ক্রমশ ক্ষীণতম হয়ে অসীম সুদূরে চলে যাচ্ছে। ক্রমে যেন তা জন্ম মৃত্যুর দেশ ছাড়িয়ে গেল, ক্রমে যেন তা সূচের অগ্রভাগের মতো ক্ষীণতম হয়ে আসলো। এত ক্ষীণ শব্দ কখনো শুনিনি, কল্পনা করিনি। আমার মাথার মধ্যে যেন অনন্ত আকাশ রয়েছে এবং সেই শব্দ যতই দূরে যাচ্ছে কিছুতেই আমার মস্তিষ্কের সীমা ছাড়াতে পারছে না। অবশেষে যখন একান্ত অসহ্য হয়ে আসলো তখন ভাবলাম আলো নিভিয়ে না দিলে ঘুমোতে পারবো না। যেমনই আলো নিভিয়ে শুলাম অমনি আবার মশারির পাশে আমার কানের কাছে অন্ধকারে আবার সেই অবরুদ্ধ স্বর বলে উঠল, ওকে ওকে গো ওকে। আমার বুকের রক্তের ঠিক সমান তালে ক্রমাগতই ধ্বনিত হতে লাগলো। সেই গভীর রাত্রে নিস্তব্ধ বোটের মধ্যে আমার গোলাকার ঘড়িটাও সজীব হয়ে উঠে তার ঘণ্টার কাঁটা মনোরমার দিকে প্রসারিত করে শেলফের উপর থেকে তালে তালে বলতে লাগলো, ওকে ওকে গো ওকে। বলতে বলতে দক্ষিণাবাবু পাংশুবর্ণ হয়ে আসলেন, তার কণ্ঠ রুদ্ধ হয়ে আসলো। আমি তাকে স্পর্শ করে বললাম, একটু জল খান। এমন সময় হঠাৎ আমার কেরোসিনের শিখাটা দপদপ করতে করতে নিভে গেল। হঠাৎ দেখতে পেলাম বাইরে আলো ফুটেছে। কাক ডেকে উঠল, দইল শীষ দিতে লাগলো। আমার বাড়ির সামনের পথে একটা মোষের গাড়ি ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে চলে গেল। তখন দক্ষিণাবাবুর মুখের ভাব একেবারে বদলে গেল। ভয়ের কিছুমাত্র চিহ্ন রইল না। রাত্রির কুহকে কাল্পনিক আশঙ্কার মত্ততায় আমার কাছে যে এত কথা বলে ফেলেছেন সেজন্য যেন অত্যন্ত লজ্জিত এবং আমার উপর আন্তরিক ক্রুদ্ধ হয়ে আছেন। কোনো কথা না বলে হঠাৎ উঠে দ্রুত বেগে চলে গেলেন। সেই দিনই মাঝরাত্রে আবার আমার দরজায় ঘা পড়ল। ডাক্তার, ডাক্তার, ও ডাক্তার, ডাক্তার, ও ডাক্তার, ডাক্তার, ও ডাক্তার, ডাক্তার,
ডাক্তার। শুনলেন আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নিশীথে। গল্পের সূত্রধর ও গল্প পাঠে নীল। দক্ষিণাচরণবাবু এবং ডাক্তারের চরিত্রে নীল। দক্ষিণাচরণবাবুর প্রথম স্ত্রীর চরিত্রে মেঘা। মনোরমার চরিত্রে পৌতুষা। সাউন্ড এডিটিং ও পোস্টার ডিজাইন নীল। সমগ্র পরিচালনায় মেঘা। গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। স্টে টিউনড, স্টে কিউরিয়াস। মিস্টিরিয়াস স্যাটারডে, নাও অ্যাট এ ডার্কার আওয়ার।